শুভ সময় বন্ধুরা। আজ কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যে সম্প্রতি আমাদের মাদ্রাসার এক হুজুর, যিনি কিনা আমাদের জন্য একটি চমৎকার বৈপ্লবিক একটা আবিষ্কার নিয়ে এসেছেন, সেই আবিষ্কারটি নিয়ে আজকে কথা বলবো। ১ টন ওজনের একটা বস্তু উপর থেকে নিচে নামানো হলো। বস্তুটা নামতে নামতে লিভার ঘোরাচ্ছে, লিভার একটা ক্র্যাঙ্কশ্যাফট ঘোরাচ্ছে, আর ক্র্যাঙ্কশ্যাফটে একটা জেনারেটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করছে। দেখতে কিন্তু দারুণ। বস্তু নিচে নামছে, জেনারেটর ঘুরছে, বিদ্যুৎ তৈরি হচ্ছে। বস্তুটা নিচে নামা অবধি ঠিক আছে। এর পরের ধাপেই আমাদের বিজ্ঞানী মহাশয়ের বক্তব্য হলো, এবার বিশেষ কৌশলে বস্তুটাকে আবার উপরে তুলে দিব। কিন্তু উপরে তোলার সময় এর ওজন শূন্য হয়ে যাবে। তারপর আবার নিচে নামবে, আবার বিদ্যুৎ তৈরি হবে। এভাবেই ইঞ্জিন অনবরত চলবে। শুনতে মনে হচ্ছে দারুণ একটা আবিষ্কার। ভাই, জিনিসটা উপরে উঠবে কীভাবে? ১ টন জিনিস নিচে নামিয়ে আপনি একটা শক্তি পেলেন। এখন সেই ১ টন জিনিসটাকে আবার আগের জায়গায় তুলবেন। এই যে আবার আগের জায়গায় তুলবেন, আগের জায়গায় তোলার জন্য যে শক্তিটা লাগবে, সেই শক্তিটা কোথা থেকে আসবে? এটাই পুরো কাহিনীর আসল প্রশ্ন। আমাদের এই মহান বিজ্ঞানী যদি পারপেচুয়াল মোশনের কথাই ভেবে থাকেন, তাহলে বলতে হয় এটি ভাবনার মধ্যেই রাখতে। কারণ এটি একটি কাল্পনিক ধারণা, যার বাস্তবিক কোনো ভিত্তি নেই। থার্মোডাইনামিক্সের ল অনুযায়ী এমন কোনো ইঞ্জিন সম্ভব না যার কর্মদক্ষতা 100% হবে। বাংলা ভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও অভিযোগ করেন, গত ৬ তারিখ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী অথবা কর্তা ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে লিখিত প্রস্তাব জমা দিতে বলা হয় এবং সহায়তার আশ্বাস দেওয়া হয়। তবে প্রস্তাব জমা দেওয়ার পর তিনি আর কোনো প্রকার আপডেট পাননি। আপডেট পাবেন কিভাবে? তিনি তো বিজ্ঞানকেই চমৎকারভাবে বলাৎকার করে দিয়েছেন। যাই হোক, এতদিন আমাদের হুজুররা মাদ্রাসা বলাৎকার করত, এখন দেখছি বিজ্ঞানকেও বলাৎকার করছে। এবার আপনাদের আমি শক্তির হিসাবটা একটু করে দেখাই। ১ টন বা ১,০০০ কেজি ভরের বস্তু ১ মিটার নিচে নামলে তার গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি হবে E = mgh। এম এর মান তো ১,০০০, মানে ১,০০০ কেজি, আর জি এর মান ৯.৮১, আর উচ্চতা তো h = ১ মিটার। অর্থাৎ টোটাল হিসাবটা করলে প্রায় ৯,৮১০ জুল হয়। সর্বোচ্চ প্রায় ৯.৮১ কিলোজুল শক্তি পাওয়া যেতে পারে। কিন্তু বস্তুটিকে আবার ১ মিটার উপরে তুলতে হলে ঠিক একই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি ফিরিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি যদি বস্তুটিকে একবার নিচে নামিয়ে ৯.৮১ কিলোজুল শক্তি পান, তাহলে আবার সেটিকে উপরে তুলতে অন্তত এই ৯.৮১ কিলোজুলের চেয়ে বেশি শক্তি দিতে হবে। কারণ ঘর্ষণজনিত কারণে আরও কিছু শক্তি আপনার অপচয় হবে। এই জন্য কিছু পরিমাণ শক্তি বেশি দিতে হবে। এই শক্তিটা বাহ্যিকভাবে দিতে হবে, না হয় যন্ত্রটিও চলবে না। যাই হোক, যন্ত্র নিচে নামার জন্য যে শক্তি পাওয়া যাচ্ছে সেটি কোনো নতুন শক্তি নয়। বস্তুটা উপরে থাকার কারণে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি ছিল, নিচে নামার সময় সেই শক্তি বেরিয়ে আসছে। এখানে শক্তির নিত্যতার একটা ব্যাপার ছাড়া আর কিছুই না। অর্থাৎ আপনি মহাকর্ষ থেকে বিনা পয়সায় শক্তি পাচ্ছেন না, আপনি বস্তুর অবস্থান থেকে পাওয়া শক্তি ব্যবহার করছেন। এখন আবার সেই অবস্থানে ফিরিয়ে দিতে গেলে সেই শক্তি ফেরত দিতে হবে। এখানে আমাদের বিখ্যাত মাদ্রাসা বিজ্ঞানী আরেকটি মজার কথা বলেছেন। উপরে ওঠার সময় বস্তুর ওজন শূন্য হয়ে যাবে বলে তিনি দাবি করেছেন। আচ্ছা, শুধু দাবি করলেই হবে? দাবির পক্ষে কোনো যুক্তি লাগবে না? ওজন শূন্য হয়ে যাবে মানেটা কি? ওজন যদি শূন্য করতে হয়, তখন আপনাকে গ্র্যাভিটিকে শূন্য করতে হবে, আর এটিও তো সম্ভব না। আচ্ছা, তাহলে খুব সহজ একটা পরীক্ষা করুন। একটা ওজন মাপার যন্ত্রের ওপর ১ টন বস্তু রাখুন। ওজন কত? প্রায় ১ টন। এবার সেই ওজন মাপার মেশিনটা বিশেষ যন্ত্রের মধ্যে ঢোকান। এবার ওজন মেপে দেখুন। যদি সত্যি ওজন শূন্য হয়ে যায়, তাহলে ওজন মাপার যন্ত্র আপনি দেখান। আপনি ভিডিওতে শুধু একটা দাবি করে বসবেন আর সেটির কোনো প্রুফ দেখাবেন না, সেটি তো হয় না। আপনি দেখান যে আপনার ওজনটা কিভাবে শূন্য হয়। আপনার বস্তু যখন উপরে উঠছে, তখন বস্তুর ওজন হাওয়া হয়ে যাচ্ছে। এই হাওয়া হওয়ার বিষয়টা একটু ব্যাখ্যা করে দেখান, কিংবা আপনার যন্ত্রের সাহায্যে দেখান। কিন্তু আমাদের বিজ্ঞানী মহাশয় একটা বারের জন্য তার যন্ত্রটা চালিয়ে দেখালেন না। জানি তিনি সেটি পারবেনও না, কিন্তু ওই যে গলাবাজি, সেটি ঠিকই করতে পারবেন।
আর হাজার হাজার মূর্খ এসব চোখ বুঝে মেনে নিবে। আরেকটা বিষয় সাধারণ মানুষদেরকে বুঝতে হবে। ধরুন আপনি একটা বালতি নিচে নামিয়ে পানি তুললেন, এখন বললেন বালতিটা নিচে নামিয়ে আমি শক্তি পেলাম, ঠিক আছে, কিন্তু এখন বালতিটাকে আবার উপরে তুলতে হবে। তখন আপনি বললেন কি এবার ওজন থাকবে না, বালতির ওজন থাকবে না। তাহলে প্রশ্ন হলো কেন থাকবে না? কোন জাদুতে থাকবে না? কোন যন্ত্রে থাকবে না? কোথায় সেই হিসাব? দুইটা চেম্বার আছে, লিভার আছে, ক্র্যাঙ্কশ্যাফট আছে, ভাই এগুলো কোনো উত্তর হয়? কারণ অনেকগুলো যন্ত্রাংশ আপনি যদি একসাথে যুক্ত করে দেন, পদার্থবিজ্ঞানের নিয়ম কি বদলে যাবে? একটা লিভার লাগালেই শক্তি তৈরি হয়ে যাবে, একটা গিয়ার লাগালেই শক্তি তৈরি হয়ে যাবে, আর একটা ক্র্যাঙ্কশ্যাফট লাগালেই শক্তি তৈরি হয়ে যাবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ধরুন একটা বস্তু নিচে নামার সময় আপনি 100 ইউনিট শক্তি পেলেন, তারপর সেটিকে আবার উপরে তুলতে 100 ইউনিটের চেয়ে বেশি শক্তি আপনাকে দিতে হবে। তাহলে আপনার লাভটা কোথায়? আর যদি বলেন 100 ইউনিট শক্তি পেয়েছি, কিন্তু উপরে তুলতে আপনার মাত্র 50 ইউনিট লাগবে, তাহলে বাকি যে 50 ইউনিট সেটি কোথা থেকে এলো? এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত মেশিনটি শক্তি তৈরি করছে এই কথাই বলা যাবে না। দুটো চেম্বার দিয়ে আপনি এই হিসাবটাকে ফাঁকি দিতে পারবেন না। একটা চেম্বারে একটা বস্তু নামছে, আর একটা চেম্বারে আরেকটা বস্তু উঠছে, দুটা জাস্ট জায়গা বদল করছে। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ধাপে শক্তির হিসাব করেন, তাহলে দেখবেন এক জায়গায় যত শক্তি বের হচ্ছে অন্য জায়গা দিয়ে ঠিক সেই পরিমাণ শক্তি খরচ হচ্ছে। অর্থাৎ বাস্তব যন্ত্রে ঘর্ষণ আছে, তাপজনিত ক্ষয় আছে, শব্দ আছে, তারপর গিয়ার লস আছে, জেনারেটরের ইফিসিয়েন্সি লস আছে, অর্থাৎ বাস্তবে বরং শক্তি আরও কমে যাবে। সবচেয়ে মজার ব্যাপার হলো এই ধরনের মেশিন দেখানোর সময় অনেক সময় মানুষ শুধু সেই অংশটাই দেখায় যেখানে ওজন নিচে নামছে এবং জেনারেটরটা ঘুরছে, কিন্তু আসল প্রশ্নের জায়গাটা, ওজনটা আবার উপরে কিভাবে উঠছে, সেখানেই পুরো রহস্যটা। তাই কোনো মেশিন দেখে শুধু বলবেন না ওহ জেনারেটর তো ঘুরছে, বিদ্যুৎ তো তৈরি হচ্ছে। প্রশ্ন করবেন কত ইউনিট বিদ্যুৎ তৈরি হচ্ছে, তারপর জিজ্ঞেস করবেন একটা সম্পূর্ণ সাইকেল চালাতে কতটুকু শক্তি লাগছে। তার শেষে আপনি গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি করবেন সেটি হলো, যে শক্তি দিয়ে মেশিনটাকে আবার আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হচ্ছে সেই শক্তিটা কোথা থেকে আসছে? এই তিনটি প্রশ্নের পরিষ্কার উত্তর দিতে না পারলে সেটি কোনো মেশিনই নয়, সেটা হতে পারে কোনো ক্লেভার মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট, একটা এনার্জি স্টোরেজ সিস্টেম, অথবা স্রেফ এমন একটা প্রদর্শনী যেখানে শক্তি কোথা থেকে আসছে সেটা দর্শকের চোখের আড়ালে রাখা হয়েছে। তাই সাধারণ মানুষকে একটা কথাই বলবো, মেশিন ঘুরছে এটা দেখে আপনি ভেবে বসবেন না যে শক্তি তৈরি হচ্ছে বা বিদ্যুৎ তৈরি হচ্ছে। ফ্যান ঘুরতে পারে, চাকাও ঘুরতে পারে, ক্র্যাঙ্কশ্যাফটও ঘুরতে পারে, কিন্তু জেনারেটরও ঘুরতে পারে। কিন্তু আসল প্রশ্ন হলো ঘোরানোর যে শক্তিটা সেটি কোত্থেকে আসছে? আপনি একটা বস্তুকে নিচে নামিয়ে শক্তি নিলেন, আবার সেই বস্তুটাকে যে উপরে তুলবেন, সে তোলার জন্য সেই শক্তিটা কোথায় পাইলেন? এটাই হলো মূল ব্যাপার। উত্তর যদি না থাকে তাহলে নতুন শক্তি তৈরি হচ্ছে না, শুধু হিসাবের কোথাও একটা ফাঁকি দেওয়া হচ্ছে। পুরো ব্যাপারটা বোঝার জন্য আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন আমি একটা ব্যাংক থেকে 1 কোটি টাকা ঋণ নিলাম। এরপর আমি দাবি করলাম যে দেখো আমি একজন কোটিপতি, কিন্তু এই যে আমি ব্যাংক থেকে ঋণ নিলাম সেই ঋণ তো আমাকে পরিশোধ করতে হবে, সেই সাথে সুদও দিতে হবে। এই পুরো ব্যাপারটা আমি সাধারণ মানুষের কাছ থেকে আড়াল করলাম এবং আমি প্রচার করলাম যে আমি একজন কোটিপতি। ব্যাপারটা হাস্যকর না? পুরোপুরি হাস্যকর। সাংবাদিক ভাইটি প্রতিবেদনে বলছেন পবিত্র কোরআনের আয়াত থেকে আমাদের বিজ্ঞানী আব্দুর রহমান এই চমৎকার আবিষ্কারটি করেছেন। কিন্তু প্রশ্ন হলো, পবিত্র কোরআন থেকে যদি আবিষ্কার করে থাকেন, তিনি আবার পদার্থবিজ্ঞান কী কারণে পড়তে গেলেন? কোরআনে তো সব আছে। আচ্ছা যাই হোক, কোরআনের কোন আয়াত থেকে তিনি আবিষ্কার করেছেন সেটি তো আমাদের বললেনই না, আবার কী আজীব যন্ত্র আবিষ্কার করেছেন সেটিও ঠিকভাবে বুঝিয়ে বললেন না। পুরো ভিডিওটি আমি খুব মনোযোগ সহকারে দেখি, কিন্তু পুরো ভিডিওটি দেখার পরও আমি বুঝতে পারলাম না ঠিক কোন সূত্র দিয়ে তিনি এই 1 টন ওজনকে উপরে তুলবেন। আজকের যুগে বিজ্ঞানের ভুলভাল ব্যাখ্যা দিয়ে সাধারণ মানুষের হয়তো তিনি আবেগ করাতে পারেন, সাধারণ মানুষকে বোকা বানাতে পারেন, কোরআনের আবিষ্কার এটি বলে ফালাভাবে প্রচার করতে পারেন।
এইসব সস্তা জনপ্রিয়তা অর্জন করা যায় ভাই, কিন্তু বিজ্ঞান মনস্ক মানুষের কাছে এইসব হাস্যকর ছাড়া আর কিছুই না। মাদ্রাসা সিলেবাসে বিজ্ঞান শিক্ষা নেই, এই জন্য হয়তো সামান্য বিজ্ঞান জেনে এই হুজুরটি হয়তো ভাবছেন অসাধারণ কিছু একটা করে ফেলেছেন, এমনটাই ভাবছেন হয়তো তিনি। তিনি হয়তো ভাবছেন সবাই তার মতো বোকাচন্দ্র কিংবা বোকাচন্দ্রিমা যে তার অবাক করা আবিষ্কারের ফাঁক ফোকর ধরতে পারবে না। একজন 9-10-এর একজন মনোযোগী জ্ঞান পিপাসু শিক্ষার্থীও তার এই ভুলভাল অপপ্রচার খুব সহজে ধরে ফেলতে পারবে। বাংলা ভিশনের এই নিউজটি আমি দেখলাম, প্রায় 15 মিলিয়ন মানুষ এটি দেখেছে এবং প্রায় 1 মিলিয়ন রিয়্যাক্ট। আর বেশিরভাগ যে নিউজগুলো আছে সেগুলো প্রায় 10,000ও পার হচ্ছে না। বাংলাদেশে এমন সস্তা সাংবাদিকতা অনেকেই করেন শুধুমাত্র ভিউজের আশায়। সাংবাদিকতার মূল কাজ হলো প্রকৃত সত্য তুলে ধরা, কিন্তু তারা ভিউ কামানোর নেশায় সে চেষ্টাই করেন নাই। সাংবাদিক মহোদয় এবং বাংলা ভিশন কি জানতেন না যে বিজ্ঞান রিলেটেড কোনো নিউজ কিভাবে কভার করতে হয়? খালি এই হুজুরের মুখ থেকে তারা কথা শুনলেন, কিন্তু এখানে কোনো পদার্থবিদ বা প্রকৌশলের সাক্ষাৎকার নেই। যে কোনো একটা দাবি বা রিপোর্ট করার আগে বিশেষজ্ঞের অভিমত নিতে হয়। সাংবাদিকতার এই যে ন্যূনতম স্ট্যান্ডার্ড তারা অনুসরণ করার প্রয়োজনই মনে করে নাই। পরিশেষে একটা কথাই বলবো, এই ধরনের সস্তা সাংবাদিকতা বয়কট করুন, এর বিপরীতে আওয়াজ তুলুন। মানুষকে অন্ধকারে আর কতদিন রাখবেন? অজ্ঞতার শিক্ষা আর কতদিন দিবেন? জ্ঞানের আলো জ্বালান, প্রকৃত শিক্ষায় শিক্ষিত হন। দেশটা এমনিতে অন্ধকারে নিমজ্জিত, ধর্মান্ধতায় ডুবে আছে, এটাকে আর বাড়াবেন না। দেশটা রসাতলে যাচ্ছে, দয়া করে রসাতলে যাওয়া থেকে রক্ষা করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।